মাসে 25,000 টাকা থেকে 5 লাখ রোজগার যাই হোক, দেওয়ালের লেখাটা এবার পড়ে নিন। কারণ যে মধ্যবিত্ত সমাজ অন্ধ ধুনো আর ধর্মের আফিমে বুঁদ হয়ে এতকাল এক বিশেষ দলের হাত শক্ত করেছিল, এক ভয়ঙ্কর অর্থনৈতিক সুনামি আজ তাদেরই দরজায় এসে কড়া নাড়ছে। কোনো বিরোধী দল নয়, স্বয়ং মোদী সরকারেরই ঘরের লোক। দুধে অর্থনীতিবিদ সুরজিৎ ভল্লা খোদ রাজার নীতির কাছা খুলে দিয়েছেন। দেশের সঞ্চয় উধাও, বেসরকারি লগ্নি লাটে উঠেছে, আর যুব সমাজ ডুবে গেছে ইএমআই এর মরণ ফাঁদে। অন্যদিকে গরিবের রেশন ছাঁটাইয়ের খসড়া তৈরি হচ্ছে। ভারতীয় টাকা আজ ঐতিহাসিকভাবে আইসিইউতে। গরিবের জন্য সরকারি চাদর আছে, ধন কুমেরদের জন্য রাজদণ্ডের তোষণ আছে, কিন্তু মাঝখান থেকে রক্ত জল করা করদাতা মধ্যবিত্তের আগে পিছে হাত ধরার কেউ নেই। দেওয়ালে পিঠ থেকে যাওয়া এই সমাজে এবার ব্যালট নয়, রাজপথে কি শুরু হতে চলেছে এক গণপ্রতিরোধের আগুন। শেষ পর্যন্ত শুনুন আর নিজেকে প্রশ্ন করুন, এই ঋণের চোরাবালিতে আপনি আর কতদিন বন্দী থাকবেন? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। আপনি কি মধ্যবিত্ত? যদি উত্তর হ্যাঁ হয়, তবে বুক ঠুকে তৈরি থাকুন, কারণ আপনার সামনে এক মারাত্মক দিন আসতে চলেছে। আপনি লোয়ার মিডল ক্লাস হতে পারেন, মানে মাসে 25 থেকে 50,000 টাকা রোজগার। হতে পারেন পিওর মিডল ক্লাস, মানে মাসে 50,000 থেকে 1.5 লাখের আয়। অথবা আপার মিডল ক্লাস, মাসে 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকার বিলাসিতা। পকেটে যে স্তরেরই হোক না কেন, টান পড়তে চলেছে সর্বত্র। কারণ এক ভয়ঙ্কর অর্থনৈতিক ঝড় ইতিমধ্যেই আমাদের সবার দরজায় এসে কড়া নাড়ছে। আর এই আশঙ্কার কথা কোনো বিরোধী দল বলছে না। স্বয়ং নরেন্দ্র মোদীর অন্ধ সমর্থক এবং তারই তৈরি করা অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রাক্তন সদস্য দুধে অর্থনীতিবিদ সুরজিৎ ভল্লা এখন মোদী সরকারের আর্থিক নীতির কাছা খুলতে শুরু করেছেন। একটু ফ্ল্যাশব্যাকে চলুন। এই সুরজিৎ ভল্লাকে 2019 সালে আন্তর্জাতিক অর্থ ভান্ডার IMF এ ভারতের এক্সিকিউটিভ ডিরেক্টর করেছিলেন প্রধানমন্ত্রী। পঞ্চদশ অর্থ কমিশনের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন তিনি, যিনি দিনরাত মোদী সরকারের জয়গান গাইতেন। আজ তিনিও বলছেন ভারতীয় অর্থনীতি এক গভীর সংকটে, আর এই সংকটের মূলে রয়েছে খোদ সরকারেরই কিছু ভুল নীতি। স্ক্রিনে আপনারা বিজনেস টুডেতে প্রকাশিত সেই খবরটা দেখতে পাচ্ছেন। আজকে আমরা সোজাসুজি বুঝবো এই অর্থনৈতিক সংকটের খাড়া কিভাবে সাধারণ মানুষের, বিশেষ করে মধ্যবিত্তের পকেটে এসে পড়তে চলেছে। যে মধ্যবিত্ত সমাজ বর্তমান শাসক দলের সবচেয়ে বড় এবং কট্টর সমর্থক ভিত্তি তৈরি করেছিল, আজ তারাই সবচেয়ে বড় বিপদের মুখে। কারণ এই সমাজ ইতিমধ্যেই ঋণের জলে আকণ্ঠ ডুবে রয়েছে। সমাজতত্ত্বের একটা সহজ সমীকরণ আছে, দেশের যারা আপার ক্লাস বা চরম বড়লোক, তারা কোনো রাজনৈতিক মতাদর্শ নিয়ে অন্ধ বা কট্টর হয় না, তারা এই সবের অনেক ঊর্ধ্বে। আবার যারা চরম দরিদ্র, পেটের দায় তাদের অবস্থান রাজনীতির অনেক নিচে। মাঝখান থেকে মার খায় শুধু মধ্যবিত্ত, যারা ঘরেও নহে পারেও নহে। গত 12 বছর ধরে এই মধ্যবিত্ত ধর্ম, জাতপাত আর নানানবিধ রাজনৈতিক তরজায় মেতে থেকে এরা গুজরাটি জুটির হাত শক্ত করেছে। কখনো ধর্মের নামে, কখনো অন্য সম্প্রদায়ের জুজু দেখিয়ে মোদী সরকারকে দুহাত উজাড় করে অন্ধ সমর্থন দিয়েছে এই মধ্যবিত্তই। কিন্তু বিনিময়ে কি পেলেন? আজ এই 12 বছরে সরকারের আর্থিক নীতি মধ্যবিত্তকে ত্রিশঙ্কু বানিয়ে ছেড়ে দিয়েছে। এরা এখন এমন এক অদ্ভুত খাঁচায় বন্দি, যেখান থেকে উপরে ওঠার সিঁড়িটা ভাঙা আর নিচে নামার লজ্জাটা মারাত্মক। অথচ এই মধ্যবিত্তই দেশের অর্থনীতির মেরুদণ্ড, প্রত্যক্ষ হোক বা পরোক্ষ। সবচেয়ে বেশি ট্যাক্স গুনে যায় এই শ্রেণী। আর ট্র্যাজেডিটা দেখুন, আপনার আমার ঘাম রক্ত জল করা ট্যাক্সের টাকায় একদিকে যেমন বড় বড় কর্পোরেট ধনকুবেরদের লাখো কোটি টাকার ব্যাংক ঋণ মকুব হয়, ঠিক তেমনি অন্য প্রান্তের চরম দরিদ্রদের জন্য নিখরচায় রেশন, ঘর বা শৌচাগার তৈরির অনুদান যায়। সহজ কথায়, সরকার ধনকুবেরদের পাশেও আছে, আবার সামাজিক প্রকল্পের মাধ্যমে গরিবদের পাশেও আছে। নেই শুধু মাঝখানের এই বলির পাঠা মধ্যবিত্তের পাশে। এদের পিঠ চাপড়ানোর কেউ নেই। এই চরম সত্যটাই এবার ফাঁস করেছেন মোদী সরকারের প্রিয় পাত্র, বিদ্বান মানুষ সুরজিৎ ভল্লা। ভল্লা মুক্ত কণ্ঠে বলেছেন,
ভারতীয় অর্থনীতি এখন খাদের কিনারায়। ভল্লার ক্ষুরধার বিশ্লেষণ বলছে এই সংকটের আসল কারণ হলো দেশে প্রাইভেট ইনভেস্টমেন্ট এক প্রকার লাটে উঠেছে, এমনকি বিদেশি বিনিয়োগের গ্রাফও আজ চরম তলানিতে। অথচ অর্থনীতির সহজ ব্যাকরণ বলে যে কোনো দেশের আসল জোর হলো তার নতুন নতুন কলকারখানা, শিল্প, আধুনিক প্রযুক্তি এবং তার হাত ধরে তৈরি হওয়া লক্ষ লক্ষ কর্মসংস্থান। ভারতে আজ সেটাই উধাও। পুঁজি যেখানে ঢুকছে না সেখানে নতুন কাজ তৈরি হবে কিভাবে? আপনারা জানেন, মোদী সরকার প্রথম ধাক্কাটা দিয়েছিল নোটবন্দি দিয়ে। ছোট থেকে মাঝারি ব্যবসার কোমর সেখানেই ভেঙেছিল। তারপর জিএসটির এমন গোলকধাঁধা ব্যবসায়ীদের জড়ানো হলো আর চড়া ট্যাক্স চাপানো হলো, ছোট শিল্পগুলো এমনি পাততারি গোটালো, আর বাকি যেটুকু খামতি ছিল তা শেষ করে দিল করোনা। সুরজিৎ ভল্লা বলছেন, বিদেশি লগ্নিকারীদের কথা ছেড়েই দিন, ভারতের বড় বড় শিল্পপতিরাও এখন দেশে টাকা ঢালতে ভয় পাচ্ছেন। তারা ভারতের বাজারে ভরসা না পেয়ে বিদেশে গিয়ে বিনিয়োগ করছেন। ভারতের 12 জন নামী শিল্পপতি খোদ আমেরিকাতে প্রায় $35 বিলিয়ন বিনিয়োগ করছেন, আর এই তালিকায় প্রধানমন্ত্রীর অতি প্রিয় শেঠজিও আছেন। ভাবুন একবার, বাস্তবে বিদেশি লগ্নি আসা তো দূরস্থ, দেশের টাকাও এখন দেদার বিদেশে পালাচ্ছে। প্রধানমন্ত্রী একের পর এক বিদেশ সফর করছেন, অথচ বিদেশি পুঁজি আসছে না, উল্টে তার ঘনিষ্ঠ শিল্পপতির জন্য সেই সমস্ত দেশে বিনিয়োগের রাস্তা খুলে যাচ্ছে। দেশের সার্বিক এই অবস্থায় পশ্চিমবঙ্গে নতুন করে শিল্প হবে? ঈশ্বর করুন তাই যেন হয়। সুরজিৎ ভল্লার হিসেব অনুযায়ী বাইরে থেকে যদি 100 টাকা ভারতে ঢোকে, তবে ভারতীয় কোম্পানিগুলোই বিদেশে গিয়ে 90 টাকা বিনিয়োগ করে আসছে। তাহলে দেশের ভাড়ারে পড়ে থাকছে কত? মাত্র 10 টাকা। ভল্লা স্পষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে ভারতের আসল সমস্যা চরম দারিদ্র্য নয়, আসল সংকট হলো জিডিপি গ্রোথ আর থমকে যাওয়া বিনিয়োগ। 2015 সালের এক দ্বিপাক্ষিক চুক্তির এমন কিছু জটিল নিয়ম আছে যার ফলে কোনো বিবাদ হলে বিদেশি বিনিয়োগকারীদের ভারতীয় আদালতের চক্কর কাটতে হয়। সহজে টাকা তুলে বেরোনোর রাস্তা নেই। এই আইনি জটেই বিদেশি লগ্নিকারীরা এই দেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ভল্লা বলছেন, সরকার ইনফ্রাস্ট্রাকচারে দেদার খরচ করেছে ঠিকই, কিন্তু বেসরকারি এবং বিদেশি লগ্নি ছাড়া দীর্ঘমেয়াদী আর্থিক বৃদ্ধি বা কর্মসংস্থান কোনোভাবেই সম্ভব নয়। আর সেই কারণেই হয়তো প্রধানমন্ত্রী ইদানিং প্রায় সতর্ক করছেন যে কোভিড বিশ্বযুদ্ধ আর জ্বালানি সংকট নাকি দুনিয়া জুড়ে বিপর্যয়ের দশক তৈরি করছে, যা লক্ষ লক্ষ মানুষকে আবার দারিদ্র্যের অন্ধকারে ঠেলে দিতে পারে। ভল্লার দাবি, সরকার নিখরচায় রেশন বা খাদ্য ভর্তুকি দিয়ে গরিবদের কোনো মতে টিকিয়ে রেখেছে, আর এখানেই লুকিয়ে আছে আসল মোচড়। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ইঙ্গিত দিচ্ছেন এই খাদ্য ভর্তুকি এবার ছাঁটাই করা দরকার। আর মোদি ভক্ত অর্থনীতিবিদ ভল্লাও সুর মিলিয়ে বলছেন, ভারতের মতন দেশে 80 কোটি মানুষকে এভাবে বছরের পর বছর বসে নিখরচায় রেশন দেওয়ার কোনো যুক্তিই হয় না। ভাবতে পারছেন, গরিবের রেশন যদি এবার বন্ধ বা কম হয়, তবে বাজারের চাপটা কার উপর এসে পড়বে? সুরজিৎ ভল্লার এই সমস্ত কথার আসল নির্যাসটা কি বুঝতে পারছেন? সহজ কথায়, বিনিয়োগ যদি এই হারে কমতে থাকে আর সরকারের অনুৎপাদক খরচ যদি এইভাবে বাড়তে থাকে, তবে দারিদ্র আজ সমস্যা না হলেও কাল তা সুনামি হয়ে আছড়ে পড়বে। গত কয়েকদিন আগে সুরজিৎ ভল্লা দাবিও করেছেন যে ভারতের উচিত এখন বিকশিত ভারতের ফাঁকা স্লোগান দেওয়া বন্ধ করা, কারণ ভারত এখন আর বিশ্বের সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি নয়। ভল্লার এই স্বীকারোক্তি থেকে 3টে মারাত্মক সত্য সামনে আসছে। 1, ভারতীয় অর্থনীতি এখন আইসিইউতে। 2, বেসরকারি আর বিদেশি লগ্নি নিয়ে এতকাল যে গালভরা দাবি করা হচ্ছিল সেই বেলুন যে ফেটেছে। 3, এবং সবচেয়ে বিপজ্জনক, 80 কোটি মানুষের বিনামূল্যে রেশন ছাঁটাই করার জন্য পুরো সিস্টেম মিলে এখন একটা জমি তৈরি করেছে। আসল অঙ্কটা এখানেই, আয় যখন কমবে আর খরচ বাড়বে, তখন মধ্যবিত্ত কি করবে? সোজা হাঁটবে ধারের রাস্তায়। কেউ নেবে পার্সোনাল লোন, কেউ ঘষবে ক্রেডিট কার্ড, কেউ আবার কনজিউমার লোনের ফাঁদে পা দেবে। আর ঠিক এই পয়েন্ট থেকেই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সমাজ পা বাড়াবে এক অন্তহীন ঋণের চোরাবালিতে। দেশে যদি লগ্নি না বাড়ে অথচ আমদানির বিল চড়চড় করে চড়তে থাকে, তবে ডলারের তুলনায় ভারতীয় টাকা আরো দুর্বল হবে। চাপ বাড়বে বৈদেশিক মুদ্রার ভান্ডারে, তার ফলে কমবে
উন্নয়নমূলক প্রকল্পের বরাদ্দ। সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কোথায় জানেন? আমাদের এই যুবপ্রধান দেশে এখন জীবন কাটছে ইএমআই এর জাতাকলে। আগেকার দিনে মানুষ বড় কোনো প্রয়োজনে লোন নিত, যেমন বাড়ি তৈরি, গাড়ি কিংবা ব্যবসা বাড়ানোর জন্য। আর এই তথাকথিত অমৃতকালে বদল বলতে মানুষ মোবাইল ফোন, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মোটরসাইকেল তো বটেই, এমনকি বিয়ে করা, বেড়াতে যাওয়া, কলেজের ফি, হাসপাতালের খরচ থেকে শুরু করে নিত্যদিনের আলু পটল কেনার জন্যও লোন নিচ্ছে। তার মানে ছোট ছোট ঘরোয়া খরচটুকু চালানোর ক্ষমতাও এখন সাধারণ মানুষের রোজগারে কুলোচ্ছে না। আমি কোনো মন গড়া কথা বলছি না, বলছে রাইটার্সে প্রকাশিত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দেওয়া হার হিম করা পরিসংখ্যান। সরকারের এই অমৃতকালে 2024 সালের ডিসেম্বর নাগাদ ভারতীয় পরিবারগুলোর ঋণের বোঝা দেশের মোট জিডিপির প্রায় 42% গিয়ে ঠেকেছিল। 2025-এর মার্চেও তা ছিল 41.3%। অর্থাৎ ভারতীয়দের ঘাড়ে ঋণের বোঝা এখন ঐতিহাসিকভাবে সর্বোচ্চ শিখরে। এই কথা আমি বলছি না, বলছে ট্রান্স ইউনিয়ন সিভিল রিপোর্ট। স্ক্রিনে আপনারা সেই রিপোর্টটা দেখতে পাচ্ছেন, চাইলে গুগলে টাইপ করে শিউরে ওঠার মতন এই রিপোর্টটা পড়ে নিতে পারেন। এর উল্টো পিঠের ছবিটা আরো ভয়ঙ্কর। ভারতীয় পরিবারগুলোর সেভিংসের গ্রাফ একদিকে ঐতিহাসিকভাবে পাতালমুখী, জিডিপির 42% ধার দেনা, আর অন্যদিকে মধ্যবিত্তের সঞ্চয় কমতে কমতে মাত্র 5%-এর কাছাকাছি এসে থমকে গেছে। রেকর্ড ধস নেমেছে মধ্যবিত্ত সিন্ধুকে, সঞ্চয় উধাও, ধারের বোঝা পাহাড় প্রমাণ। কারণ একটাই, মধ্যবিত্তের আয় যে গতিতে বাড়ছে, খরচের রকেট ছুটছে তার চেয়ে 10 গুণ স্পিডে। স্কুলের ফি, বাড়ি ভাড়া, চিকিৎসার খরচ, বিদ্যুৎ, মোবাইল, ইন্টারনেট, যাতায়াত সব যখন নাগালের বাইরে যায়, তখন মানুষ প্রথমে সঞ্চয় হাত দেয়। তাতেও কুলোতে না পারলে শেষমেশ গলায় ঋণের ফাঁসটা পড়ে নেয়। এখান থেকে শুরু হয় আসল মরণ ফাঁদ, ইএমআই ট্র্যাপ, যে বিপুল যুব সমাজকে ছাতি ফুলিয়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে প্রচার করা হয়। যাদের কাঁধে চড়ে মোদিজি অর্থনৈতিক বিপ্লব ঘটাতে চান, সেই তরুণ প্রজন্মের আসল হালটা এবার দেখুন। আমাদের দেশে প্রথমবার লোন নেওয়া গ্রাহকদের মধ্যে জেন জি অর্থাৎ 1995 সালের পর জন্মানো তরুণদের অংশীদারি 41%-এর বেশি। রিপোর্ট বলছে এই নতুন প্রজন্ম যে প্রথমবার এত বিপুল ধার করছে, তা সম্পত্তি বা ঘরবাড়ি বানানোর জন্য নয়, এটা স্রেফ লাইফস্টাইল লোন, স্রেফ দেখনদারি আর সস্তার দেমাগ দেখানোর জন্য দামি মোবাইল, ক্যামেরা বা মোটর বাইক কেনা। চরম আর্থিক দৈন্য ঢেকে বাইরে দেমাগ দেখানোর এই যে সংস্কৃতি, এটাই যুব সমাজকে শেষ করছে। পরিস্থিতি কতটা সঙ্গীন তা খোদ রিজার্ভ ব্যাংকের পদক্ষেপ দেখলেই স্পষ্ট হয়ে যাচ্ছে। ইদানিং ফোন বা ইলেকট্রনিক সামগ্রী কিনে ইএমআই খেলাপ করা এত সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে যে রিজার্ভ ব্যাংককে কড়া নিয়ম মানার কথা ভাবতে হচ্ছে। নতুন খসড়া অনুযায়ী যদি কোনো গ্রাহক টানা 90 দিন কিস্তি না মেটান, তবে মাত্র 2টি নোটিশ দিয়ে দূর নিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে সেই ডিভাইস লক করে দেওয়া হবে। এটাও আমার কথা নয়, স্ক্রিনে আপনারা রয়টার্সে প্রকাশিত খবরটা দেখতেই পাচ্ছেন। ভাবতে পারছেন দেশের কেন্দ্রীয় ব্যাংককে এখন মোবাইল ফোনের কিস্তি আদায়ের জন্য নিয়ম বানাতে হচ্ছে। এখন এর চেয়ে বড় অর্থনৈতিক দেউলিয়াপনা আর কি হতে পারে? পাইকারি মুদ্রাস্ফীতি গত এপ্রিলেই প্রায় 8.3% গিয়ে ঠেকেছে। এর সরাসরি ইম্প্যাক্ট পড়লো বলে, খুচরো বাজারে জিনিসের দামে আগুন লাগলো বলে প্রতিটি পরিবারের বাজেট এক ধাক্কায় বেড়ে যাবে। বাড়ি ভাড়া বাড়বে, চড়বে ব্যাংকের সুদের হার, প্রতিটি লোনের ইএমআই আরো চড়া হবে। গৃহশিক্ষক মাইনে বাড়াতে বললেন, কোচিং সেন্টার ফি বাড়াবে, আর বেসরকারি নামে স্কুলগুলো তো কোনো নোটিশ না দিয়েই এক রাতেই ফি বাড়িয়ে দেবে। প্রাইভেট হাসপাতালে ভালো চিকিৎসা করানো তো ইতিমধ্যেই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে, এবার তা আকাশ ছোঁয়া হবে। ক্রোনোলজিটা বুঝুন। নোটবন্দি দিয়ে প্রথমে ক্যাশ নির্ভর ছোট ব্যবসার কোমর ভাঙা হলো, তারপর জিএসটি এনে ছোট ব্যবসায়ীদের শ্বাসরোধ করা হলো। কোভিড লকডাউন এসে মাঝারি উদ্যোগগুলোকে পুরোপুরি শ্মশানে পাঠিয়ে দিল, আর সব শেষে রাক্ষসে ই কমার্স আর বড় বড় কর্পোরেট একচেটিয়া পুঁজিপতিদের বাজারে এনে পাড়ায় ছোট দোকানদার আর খুচরো পরিষেবা ব্যবসায়ীদের ব্যবসা লাটে তুলে দেওয়া হলো। অর্থনীতিকে সংগঠিত করার গাল ভরা বুলি আউড়ে আসলে দেশের গুটি কয়েক বড় ক্রনিক ক্যাপিটালিস্টকে আরো শক্তিশালী করা হলো।
আর মাঝখান থেকে কোটি কোটি ছোট ব্যবসায়ী ভিখারি হয়ে গেল। পাড়ার যে ছোট দোকানদার তার বিক্রি যদি কমে তবে টানটা কার সংসারে পড়বে? সেই মধ্যবিত্তেরই। অন্ধ রাজনৈতিক সমর্থন আর ধর্মের আফিম খেয়ে যে মধ্যবিত্ত সমাজ এতকাল বুঁদ হয়েছিল, আজ অর্থনীতির চাবুক তাদেরই পিঠে সবচেয়ে জোরে আছড়ে পড়েছে। বিভিন্ন অর্থনৈতিক রিপোর্ট আর চারপাশের পরিস্থিতি মেলালে আজ একটা বিষয় দিনের আলোর মতন পরিষ্কার: ভারতীয় অর্থনীতি এক গভীর জলে ডুবেছে। গত 7 থেকে 8 বছরের খতিয়ান উল্টে দেখলে বুঝতে পারবেন ভারতের জিডিপি গ্রোথ মূলত 5.5% আশেপাশে ঘোরাফেরা করছে। অনেকের মতে এই পরিসংখ্যানকেও হয়তো কিছুটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। তা বিতর্ক ছেড়ে যদি ধরেও নি এটা 5%, তাহলেও 140 কোটির এই বিশাল দেশে এই নামমাত্র গ্রোথ আসলে এক ভয়াবহ ইঙ্গিত। এর পরিষ্কার অর্থ হলো আমাদের সমাজে আজ চরম দারিদ্র্য, তীব্র বেকারত্ব এবং ছোট ব্যবসায়ী এবং স্বনির্ভর মানুষের অবস্থা অত্যন্ত করুণ। প্রধানমন্ত্রী এবং তার দল সারাক্ষণ জিডিপির ঢাক পেটালেও বাস্তব হলো সেই জিডিপির গ্রাফও এখন নিম্নমুখী। $1 মূল্য এখন প্রায় 97 টাকা। এই ধস স্রেফ আন্তর্জাতিক সংকটের জন্য নয়, আমাদের অভ্যন্তরীণ অর্থনীতির দুর্বলতাই তার প্রমাণ। জিডিপি তো দুর্বল বটে, সেই অনুপাতে দেশের মানুষের মাথাপিছু আয় তলানিতে। ঠিক এই জায়গাটাতেই রাহুল গান্ধী যে আশঙ্কা প্রকাশ করেছেন তা উড়িয়ে দেওয়া যায় না। তিনি স্পষ্ট বলছেন, গরিব আরো গরিব হবে, আর সবচেয়ে বেশি মার খাবে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পক্ষেত্র। মোদী সরকারের স্বাদের মেক ইন ইন্ডিয়া প্রকল্প আজ সম্পূর্ণ ফ্লপ, পুরোপুরি ব্যর্থ। ভারতের অর্থনীতির সবচেয়ে বড় ক্ষত হলো কর্মসংস্থানহীনতা আর এক্সপোর্টের অভাব। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র যদি শক্তপোক্ত না হয় তবে কোনো দেশ রপ্তানি বাড়াতে পারে না, আর উৎপাদন না বাড়লে নতুন চাকরিও হবে না। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন সবচেয়ে বড় সংকট আসবে প্রান্তিক এবং ক্ষুদ্র চাষিদের জীবনে। ধনী কৃষকদের বাদ দিলে দেশের সিংহভাগ প্রান্তিক চাষির জন্য সামনে এক চরম অন্ধকার সময় অপেক্ষা করছে। আর ট্র্যাজেডি হলো এই সংকটের কোনো দিশা বা সমাধান খোদ সরকারের কাছেও নেই, কারণ যে পরিকাঠামোগত সংস্কার করা উচিত ছিল তা সরকার করেনি। রাহুল গান্ধী ঠিক এই সর্বনাশের দিকেই ইঙ্গিত করছেন। এটা কোনো সাময়িক মন্দা বা স্লো ডাউন নয়, এটা হলো জিডিপি স্থায়ী দুর্বলতা এবং মাথাপিছু আয়ের চরম অবনতি। ভারতের কৃষক, মাঝারি শিল্প আর যুব সমাজের ভবিষ্যৎ কর্মসংস্থান, এই 3টে স্তম্ভই এবার এক নজিরবিহীন এবং অত্যন্ত সঙ্গীন পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে। এটা নরেন্দ্র মোদীর একার দোষ বা দুর্বলতা নয়। এই দেশে প্রতি 3 থেকে 4 মাস অন্তর কোথাও না কোথাও ভোট থাকে, আর সরকারকে সেই ভোট জিততে হয়। বেদনাদায়ক সত্যি হলো মোদী সরকার সর্বশক্তি দিয়ে ভোটে জিততে গিয়ে অর্থনীতির চাকায় নজর দেওয়ারই সময় পাচ্ছে না। আম জনতার রায় ছাড়াও কিভাবে সুকৌশলে ভোটে জিতে ক্ষমতা টিকিয়ে রাখতে হয় সেই রসায়ন এই জমানার শাসকেরাই দারুণ রপ্ত করেছেন। সবশেষে বিনীত প্রশ্ন, গণতন্ত্রের শেষ হিসেব নিকেশ কি কেবলই পুঁজিপতি আর খয়রাতির ঘরেই বন্দি থাকবে? করদাতা মধ্যবিত্তের পিঠ চাপড়ানোর কেউ থাকবে না? দেওয়ালে পিঠ থেকে যাওয়া এই প্রান্তিক ক্ষোভই কিন্তু একদিন ক্ষমতার রাজদণ্ডকে কাঁপিয়ে এক নতুন গণপ্রতিরোধের আগুন জ্বালিয়ে দেবে। মিলিয়ে নেবেন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।